আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। মালয়েশিয়া ও চীন সফর শেষে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বাবা মায়ের কবর জিয়ারতের পাশাপাশি মোনাজাত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন প্রধানমন্ত্রী। এ সময় বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন তিনি। পরে পুনরায় কাজে যোগ দেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে যদি ভালো কোনো অর্জন হয়ে থাকে সেটি দেশের মানুষের অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম কার্যদিবসে বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় এই কথা বলেন তিনি। সফরে নিজের অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করার কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় দেশের মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করায় সংসদের বিরোধী দলীয় নেতা সহ সকল সংসদ সদস্যদের ধন্যবাদ জানান বাংলাদেশের সরকার প্রধান। নিপীড়িত হয়েছে তাদেরকে স্মরণ করছি। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। শনিবার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিগন্তের সূচনা হয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। সম্পদের মধ্যে জাতীয় সংসদে শনিবার সকালে শুরু হয় 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সাফল্যের উপর ধন্যবাদ প্রস্তাব আনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সফরের মাধ্যমে দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবেও নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন তারেক রহমান। অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সফরের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবর্তনের পথ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। পরে প্রস্তাব সমর্থন করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় স্পিকার বলেন, এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা সহ অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। পরবর্তী বক্তা অধিবেশনে বাজেট আলোচনা নির্ধারিত সময়ে শেষ করার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তাই 18 কোটি মানুষের বাংলাদেশে এই রোগ প্রতিরোধে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশনে অনুষ্ঠিত ৬ষ্ঠ বাংলাদেশ কোরিয়া কিডনি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, কিডনি রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর ও সাশ্রয়ী। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে বাংলাদেশ কোরিয়া কনফারেন্স প্রতি বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানান ডাক্তার এজেডএম জাহিদ। All the peoples and it should be the collective effort so that we can make a program and the social awareness. কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও সচেতনতার মাধ্যমে এই রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব। এই রোগটির বিষয়ে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
কমিশন আয়ের খাত হিসেবে নেয়ার কারণে মালিকপক্ষ লাভবান হলেও বীমা কোম্পানিগুলো দুর্বল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বীমা খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। আমরা যেটা চাই যে একটা শক্তিশালী রেগুলেটরি কাঠামো গড়ে উঠুক, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মধ্যে বীমার গ্রহণের বিস্তৃতি বাড়বে, একই সঙ্গে জবাবদিহিতা বাড়বে এবং একই সঙ্গে যিনি গ্রাহক তার যেন প্রতিটি বিষয় অর্থাৎ তার ন্যায্য প্রাপ্তি ঘটে। বাসাবাড়ির বর্জ্য অপসারণের বছরে ৩৭০ কোটি টাকারও বেশি আদায় হলেও তা যাচ্ছে একটি সিন্ডিকেটের পকেটে। মূলত সিটি কর্পোরেশনের দায়িত্ব হলেও একটি রিটের কারণে তা হচ্ছে না বলে দাবি প্রশাসকের। অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এলাকা ভাগ করে নিয়ে এসব টাকা আদায় করছেন একাধিক ব্যক্তি। ময়লা বাণিজ্য নিয়ে দেখুন এআর বাদলের ধারাবাহিকের তৃতীয় পর্ব। রাজধানীর গুলশানের ৩২ নম্বর সড়কের এই ভবনটির হোল্ডিং নম্বর ১৪, ৮তলা এই ভবনের ফ্ল্যাট সংখ্যা ১৪টি, কিন্তু মাসে ময়লা অপসারণ বাবদ দিতে হয় ৩,০০০ টাকা। ওরা মাসিক ৩,০০০ টাকা নেয়, হিসেব অনুযায়ী ১,৬০০ টাকা বেশি। পাশের ১৫ নম্বর ভবনের বাসিন্দাদেরও একই অভিযোগ। ৮টা আমরা পেমেন্ট করি ৫০০ করে ৪,০০০ টাকা মাসে। ২০ নম্বর ভবনের ম্যানেজারও জানালেন এমন কথা। ১৩টা ফ্ল্যাটে ৫,০০০ টাকা করে বিল দিই। তেমনি আরেকটি প্রতিষ্ঠান বন্ধু ক্লিন সার্ভিস, স্বত্বাধিকারী হিসেবে লেখা মুন্না ও মোনার নাম। বনানী এলাকার স্টার ট্রেডিং ব্লক নম্বর ছাড়াই ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে। একই এলাকার এমআর এন্টারপ্রাইজ টেন্ডার না থাকলেও বোকা বানাতে ব্যবহার করছে ডিএনসিসির ট্রেড লাইসেন্স নাম্বার। কালাচাঁদপুর এলাকার RS সার্ভিস, যার প্রোপাইটার হিসেবে লেখা মোহাম্মদ রমিসের নাম। ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় নিউ ব্রাদার্স এন্টারপ্রাইজ অ্যান্ড ক্লিনার সার্ভিসের প্রোপাইটার মোহাম্মদ হানিফ। শাহ শফি এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। রশিদে থাকা নম্বরে কল দিলে ভাতিজা পরিচয় দেয়া একজন জানান শফিকুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। গোমর ফাঁস করে দেন গুলশান থানার স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা। নজরুল ইসলাম মনাস ও যুগ্ম আহ্বায়ক গুলশান থানা স্বেচ্ছাসেবক দল। তাজিম খান আছে যুগ্ম আহ্বায়ক গুলশান থানা। প্রেসিডেন্ট আছে ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি বিপুল চৌধুরী। তারপর হলো ৫০ থেকে অর্ধেক আনিস ৫০ থেকে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে মোট হোল্ডিং ৩,৩২,৬৮৮টি। মোট ফ্ল্যাটের সংখ্যা ২০,৫৬,১২৮টি। প্রতিটি ফ্ল্যাটে গড়ে ২০০ টাকা করে আদায় হলে মাসে ৩০ কোটি ৮৪ লাখ টাকা। বছর হিসেবে যা প্রায় ৩৭০ কোটি টাকা। ১০০ টাকা করে বেশি আদায় করা হলে বাড়তি আদায় করা হয় ১৮৫ কোটি টাকা। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাসাবাড়ি থেকে ভ্যান সার্ভিসের যে ময়লা আবর্জনা কালেক্ট করা হয় সেটা আপাতত আমরা করছি না। আমি বিষয়টা খতিয়ে দেখে একটা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি নেব। ময়লা অপসারণের নামে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি ঢাকা উত্তরের বাসিন্দাদের। এআর বাদল, RTV, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া ৪৩ বস্তা টাকা গণনার কাজ চলছে। ৩ ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। দুপুর ১২:৩০টার দিকে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়, পরে টাকা বস্তায় ভরে মসজিদের ২য় তলার মেঝেতে এনে সকাল ৯টায় গণনা শুরু করা হয়। সেই হিসেবে ৩ ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। আমি আমার মামাসিদের সাথে আসছি, এখানে অনেক ভালো লাগে। মানত করলে মনের আশা পূর্ণ হয়। বিভিন্ন মানুষ দান খয়রাত করে এবং দান খয়রাত করে তার মনের আশা পূর্ণ হয়। বিভিন্ন অসুখ বিসুখ বিপদ আপদ ঝড় ঝঞ্ঝাট যাবতীয় কিছুর জন্য আমরা পাগল বাবার কাছে মানসিক করি। মানসিক করলে পরে দেখা যাচ্ছে আমাদের অসুখ বিসুখ থেকে মুক্তি পাই, আপদ বিপদ থেকে মুক্তি পাই। সেই বিধে আমরা এখানে।
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় 1000-এ পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। উদ্ধার কাজে ধীরগতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এখন ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লা গুয়াইরা ও রাজধানী কারাকাস। শত শত বহুতল ভবন ধসে এখন পর্যন্ত প্রায় 1000 মানুষের প্রাণ গেছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় 3500 মানুষ। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট দেখা গেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। নিখোঁজ 50,000 মানুষের খোঁজে খালি হাতে কংক্রিট সরাচ্ছেন স্থানীয়রা। আটকা পড়াদের বাঁচাতে আর্তনাদ করছেন স্বজনরা। মার্কিন সংস্থার আশঙ্কা মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে। সরকারি সহায়তা ধীর গতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডেলসি রদ্রিগেজের ওপর ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। ধ্বংসস্তূপ পরিদর্শনে গেলে দুইধ্বনি দেয়া হয় তাকে। এই দুর্যোগের মধ্যেই 4.9 মাত্রার নতুন আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর উপকূল। মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত 2 শতাধিক আফটার শকের রেকর্ড করা হয়েছে। তবে দেশের তেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিরাপদ রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। বিপর্যয় সামাল দিতে যুক্তরাষ্ট্র, স্পেন ও মেক্সিকো সহ 17টি দেশের উদ্ধারকারী দল মাঠে নেমেছে। ওয়াশিংটন $150 মিলিয়ন সহায়তার পাশাপাশি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। ড্রোন ও প্রশিক্ষিত কুকুর দিয়ে সন্ধান অব্যাহত রেখেছে দেশটির ফায়ার সার্ভিস। দীর্ঘ অর্থনীতি সংকটে থাকা ভেনেজুয়েলার জন্য এই প্রাকৃতিক বিপর্যয়কে চরম পরীক্ষা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। এই মানবিক সংকট এড়াতে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত সহায়তাই দেশটির একমাত্র ভরসা বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইমরুল হাসান, RTV। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 2026-2027 অর্থ বছরের জন্য 1,39,54,26,000 টাকার প্রস্তাবিত পরিচালন ও উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের 100তম সিন্ডিকেট সভা শেষে 29তম বাজেট অধিবেশনে এই ঘোষণা করা হয়। বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের সমন্বয়ে অর্থের সংস্থান করা হয়েছে। তবে এতে 105,46,19,000 টাকার ঘাটতি রয়েছে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক খন্দকার শফিকুল হাসান রতন। দেড় যুগেরও বেশি সময় ধরে যে গুম খুন হয়েছে তা বন্ধে শক্ত মানবাধিকার কমিশন প্রয়োজন বলে জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। সকালে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে মানবাধিকার সুরক্ষায় তরুণদের আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে 12তম মানবাধিকার কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় বক্তারা মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রস্তাবিত বাজেটে মুদি প্রসাধনী দোকান, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট ও করের আওতায় আনার পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। সকালে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে অডিটের নামে ভ্যাট ও আয়কর প্রদানে কোনো প্রকার হয়রানি না করার আহ্বান জানানো হয়। সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট ও করের আওতায় আনার কথা জানালে দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পাশাপাশি আয়কর আইনে 216 ধারাকে অসম্মানজনক ও নিপীড়নমূলক উল্লেখ করে এটি বাতিল করার দাবি জানান বক্তারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট 58 শিশুর মৃত্যু হলো। এই শিশুরা হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান চিকিৎসকরা। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 16 শিশু এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 94 শিশু। গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 2,378 শিশু ভর্তি হয়েছে। ইতালির রাজধানী রোমে নোয়াখালীর এক পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এই সংবাদে কোম্পানিগঞ্জে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আশপাশের প্রতিবেশী ও নিহতদের আত্মীয় স্বজনরা বাড়িতে জমায়েত হয়েছেন। ঘটনার সংবাদ পেয়ে সকালে নিহত কামালের গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ভিড় করতে থাকেন। এই হত্যাকাণ্ডে তদন্তপূর্বক সঠিক বিচার ও দোষীদের ফাঁসি দাবি করেছেন নিহত কামালের বাবা। ইতালির সময় রাত 9টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 4 জনের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় দাফন করা হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে লটিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক ব্যক্তি সহ শত শত মানুষ জানাজায় অংশ নেন। এ সময় উপস্থিত নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ক্ষোভ জানান। আর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান সাধারণ মানুষ। সাভারে বাসাবাড়ি ও সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। সাপ্লাই লাইনে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এদিকে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। বন্ধ হয়ে পড়েছে অনেক ফিলিং স্টেশন। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুর লালন সিএনজি পাম্প কর্তৃপক্ষের নোটিশ, পাম্প বন্ধ আছে। গ্যাস লাইনে চাপ না থাকায় গেল 15 দিন ধরে স্টেশনটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কয়েকটি সিএনজি স্টেশন খোলা থাকলেও তৈরি হচ্ছে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না অনেকে। লাইনে গ্যাস থাকলে আমরা যদি 2 PSও পাই তাহলে আমরা মেশিন চালাতে পারবো। দেখা যাচ্ছে যে এখন 0 PSI। অফিস মফিস খোলার পরে থেকে অবস্থা সিরিয়াল পাম্পে গ্যাস পাওয়া যায় না, ওমর তো গ্যাসই নাই। সাভারায় তাও পাই না আমরা গ্যাস। গ্যাসের কোনো প্রেশার নাই, এই লাগে দিনে 2 বার লওয়া লাগে। গ্যাস আসেই না, 2বার 3বারও ডেলি গ্যাস লওয়া লাগে। এই যে ভোরে ওঠা লাগে 5টায় 4টায় গ্যাস লইতে, আবার রাত 12টায়, এভাবে তো সম্ভব না। সিএনজি স্টেশনের মতো সাভারের বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। কোনো চুলায় জ্বলছে না আগুন, কোনোটি জ্বলছে নিভু নিভু করে। বাড়তি দামে সিলিন্ডার কিংবা লাকড়ি কিনেও কমছে না দুর্ভোগ। সরকার জনগণের ওপর একটু নজর রাখা উচিত, যাতে এই গ্যাসটা আপনার বাসাবাড়িতে গ্যাসটা থাকে, আমরা যেন রান্না টান্না করে আপনার খেতে পারি। জ্বলেই না চুলা, একটু জ্বলে না। আগে তাও একটু এলেও জ্বলছে, এখন ইদারিং একটু জ্বলে না। শিগগিরই সংকট সমাধান করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই কাজ করতে প্রায় বাধাগ্রস্ত হয়। এখন নদী উত্তাল আছে, সমুদ্র উত্তাল আছে, ঝড়ো বন্যা আবহাওয়ার কারণে এই জন্য গ্যাস সরবরাহ কিছুটা ঘাটতি আছে। আশা করি আমাদের চেষ্টা অব্যাহত আছে, স্বল্পতম সময়ের মধ্যে আশা করি এই জিনিসটা সমাধান হবে। জনদুর্ভোগ কমাতে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি সাভারবাসীর। সাকিব আল হাসান, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।